যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে যুদ্ধ তা কেন শেষ হচ্ছে না এ নিয়ে দর্শক এবং বিশ্ববাসীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। কিন্তু এই যুদ্ধ বর্তমানে যে পর্যায়ে ঠেকেছে তা আসলে কিন্তু এখন আর পরমাণু আলাপের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। এই সংকটের পেছনে কিন্তু আমাদের অর্থনৈতিক যে সংকট, সেই সংকটটা কিন্তু একটু বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি যে অর্থনৈতিকভাবে যুদ্ধান্ধী অবস্থান নিয়েছেন এবং তেহরানকে কোনোভাবেই আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে চরম অনীহা প্রকাশ করছেন, এই অবস্থান কিন্তু এই আলোচনা অবস্থায় অস্থিরতার সৃষ্টি করেছে বলে অনেকে দাবি করছেন। অনেকে বলছেন, ওয়াশিংটন এবং মধ্যপ্রাচ্যের নীতি নির্ধারকদের অনেকে বলছেন যে ট্রাম্প প্রশাসন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে নারাজ। যদি আপনি তার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতেই নারাজ হন, তাহলে এই যুদ্ধের পরবর্তী সময়ে সে কেন হরমুজ প্রণালী উন্মুক্ত করতে রাজি হবে? আবার একদল বিশ্লেষক মনে করছেন যে যদি এটাকে শুধুমাত্র আমেরিকা অথবা ইরানের যুদ্ধ অথবা ইসরায়েল বা ইরানের যুদ্ধ হিসেবে দেখা হয়, তবে সেটা ভুল করা হবে। কারণ ইসরায়েল একটা অস্ত্র উৎপাদনকারী রাষ্ট্র এবং বিশ্বে অন্যতম প্রধান রাষ্ট্র যারা অস্ত্র উৎপাদন এবং রপ্তানি করে থাকে। এমন হতে পারে যে ইরানের যুদ্ধকে ইসরায়েলের অস্ত্র পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে, অথবা রাশিয়ার যে নতুন নতুন অস্ত্র তার একটা রণভূমি এবং পরীক্ষা ক্ষেত্র হিসেবে ইরানকে ব্যবহার করা হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা বলবো যে ইরান রাষ্ট্রগত দিক থেকে একটা আবেগপ্রবণ জনগণের অধিবাসী রাষ্ট্র, যাদের কৌশলগত অবস্থান দুর্বল, যারা চীন এবং রাশিয়ার উস্কানিতে বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। অন্যদিকে রাশিয়ার ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ। তারা ইরানকে মিত্র হিসেবে নিঃস্বার্থ সহায়তা দিচ্ছে না। আমাদের এটা মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো সহায়তাই নিঃস্বার্থ নয়। যুদ্ধের ডামাডোলে তারা কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র ইরানিদের কাছে বিক্রি করছে। অন্যদিকে চীন মুখে তেহরানের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও নেপথ্যে কিন্তু চীন আমেরিকার সাথে কোনো ধরনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক কিন্তু খারাপ করছে না। অর্থাৎ চীন তার অর্থনৈতিক এবং বাণিজ্যিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমেরিকার সাথে বজায় রেখেছে। তাহলে এখন আমরা এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি থেকে যদি আলোচনা করার চেষ্টা করি যে আসলে, তাহলে দেখা যাচ্ছে যে সক্রিয়ভাবে চীন এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যুদ্ধ অস্ত্রের পরীক্ষাগার হিসেবে রাশিয়া নিজেকে ঝালাই করছে। তৃতীয় কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যে চীনের যে স্যাটেলাইট সিস্টেম বা নেভিগেশন সিস্টেমের মাধ্যমে লোকেশন পজিশনিং সিস্টেম, সেই সিস্টেমটার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে ইরানের মাধ্যমে। কিন্তু তারপরেও কেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যুদ্ধ বন্ধ করছেন না? ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধ বন্ধ করছে না তার রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা করার জন্য। গত এক দশক আগে তিনি মার্কিন আর্থিক ব্যবস্থাকে ইরানের জন্য একটা বড় অস্ত্র হিসেবে প্রমাণ করেছেন, এবং বড় অস্ত্র হিসেবে যে তিনি যে প্রমাণ করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে তিনি ওবামা প্রশাসনের সাথে 2015 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটি তিনি বাতিল করেন, এবং তিনি এক কন্টেইনার ভর্তি যে ক্যাশ ফেরত দেওয়ার যে পদক্ষেপ নিয়েছিল ওবামা প্রশাসন, তার তিনি কট্টর সমালোচক ছিলেন। অর্থাৎ তিনি যদি এই পরিস্থিতিতে যে ওবামা প্রশাসনকে যেই সমালোচনা করেছেন গত কয়েক বছর আগে, গত 10 বছর আগে, বর্তমান পরিস্থিতি তিনি যদি ইরানকে সামান্যতম আর্থিক ছাড়ও দেন, তবে তার রাজনৈতিক পরাজয় হিসেবে কিন্তু এইটা সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেড, ভালোভাবে গ্রহণযোগ্য হবে। আবার সংঘাত শেষে যদি ইরান এই আর্থিক নিষেধাজ্ঞা তুলে যাওয়ার কারণে লাভবান অবস্থায় থাকে, তবে তা আমেরিকার ফার্স্ট যে নীতি আছে সেই নীতির সাথে তো মিলল না। এটা তার জন্য একটা অস্বস্তিকর বিষয়। সম্প্রতি এই যে এটা তার অস্বস্তির বিষয়, এটা একটা উদাহরণ দিই যে সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অর্থনৈতিক ফোরামে, ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দম্ভের সাথে বলেছিলেন যে শুধুমাত্র আর্থিক ব্যবস্থা ব্যবহার করে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিস্টেম আমেরিকার হাতে নিয়ন্ত্রণে নিয়ে তারা কিভাবে ইরানের রাজপথে মানুষকে নামিয়েছেন। অর্থাৎ ইরানের মুদ্রাকে অর্থহীন করে দিয়েছেন, মূল্যহীন করে দিয়েছেন, এবং ইরানের মুদ্রাস্ফীতি উস্কে দিয়েছেন, ইরানের মানুষের জনজীবনের ব্যয়ভার বাড়িয়ে দিয়েছেন,
এবং মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে, সরকারের বিরুদ্ধে মিছিল করতে বাধ্য হয়েছে। বিপরীত দিকে যদি আমরা চিন্তা করি যে এই যে তিনি বলছেন এই কথাটা, এবং তিনি বলছেন যে জনগণকে তারা নামাতে পেরেছেন এবং দম্ভ প্রকাশ করছেন যে এটা তাদের জন্য একটা বিশাল বড় বিজয়। আর বিপরীত দিক থেকে একটু আগে যেটা বলছিলাম যে ইরানের অবস্থান যদি আমরা চিন্তা করি, ইরানের এই আক্রমণে আপনার শিল্প কারখানা, রাস্তাঘাট, অর্থনৈতিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সব ধ্বংস হয়ে গেছে, এবং সেটার হিসাব করলে প্রায় $300 বিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে। তাহলে এখন যদি ইরান তার কর্মসংস্থান এবং শিল্প ক্ষেত্রগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে চায় এবং এই জাতিগোষ্ঠীর জন্য যদি কর্মসংস্থান নিশ্চিত করেছে, তাহলে তার এই সবগুলো বিষয় আবার সংস্কার করতে হবে। এ কারণে বিশ্লেষক অ্যালেন আয়ার বলেন যে পারমাণবিক বোমা এখন আসলে আলোচনার গৌণ বিষয়। আসল প্রশ্ন হচ্ছে তেহরান এই যুদ্ধ বন্ধ করার বিনিময়ে কি পাবে। ইরান এখন ক্ষতিপূরণ হিসেবে তার বিদেশে জব্দ করা অর্থ ফেরত চাচ্ছে, সব ধরনের নিষেধাজ্ঞার অবসান চাচ্ছে। এই অর্থনৈতিক সংকটের মাঝে একটি বিকল্প প্রস্তাব তারা চিন্তা করছে যে হরমুজকে যদি ব্যবহার করা যায় টোল আদায়ের একটা ক্ষেত্র হিসেবে, তাহলে তাদের একটা বিশাল আয়ের লক্ষ্য হবে, অর্জন হবে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবি স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক জলপথ ইরানকে দ্বার রক্ষক এবং গেটকিপার হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ইরানকে তারা গেটকিপার হিসেবে এই যে দায়িত্ব দিবেন এটা তারা মানবেন না। এবং এর বাস্তবতা হচ্ছে এই যে যদি এখানে টোল প্রদানের একটা উপলক্ষ করা হয়, তাহলে আমরা যেটা দেখেছি যে বাহরাইন, আরব আমিরাত, কুয়েত এই দেশগুলো অন্য কোনোভাবে একটা পাইপলাইনের ব্যবস্থা করবে এবং এই ধরনের একটা সুযোগ তারা ইরানকে কোনোভাবেই দিতে রাজি হবে না। তাহলে এই পরিস্থিতিতে যদি কোনোভাবেই এই দেশগুলো, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, আমিরাত, বাহরাইন, কুয়েত ইরানকে টোলাদের তীব্র বিরোধিতা করছে, তারা যদি এটা করে তাহলে ইরান তো অবশ্যই এই বিরোধিতার যে আঁচটা সেটা সে বুঝতে পেরেছে। তাই এখন এই বুঝতে পারার কারণে তারা প্রথম তড়িঘড়ি করে চাচ্ছে যে ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞাটা অব্যাহতি হোক। 2, আর্থিক নিষেধাজ্ঞা অব্যাহতি হলে দ্বিতীয় পর্যায়ে যদি হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ স্বীকার করে নেওয়া হয়, তাহলে অন্য কোনো রাষ্ট্র ঠিক এত অল্প সময়ে একটা পাইপলাইন তৈরি করে বিকল্প ব্যবস্থায় তেল রপ্তানির সুযোগ তৈরি করতে পারবে না। এখন সবশেষে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কি হবে? পরিশেষে বলা যায় যে এই যে ট্রাম্পের রাজনৈতিক ইমেজের কাছে ইরান যুদ্ধের যে সমাধান সেটা কিন্তু সীমাবদ্ধ। সেটা কিরকম? যে ট্রাম্প যদি মনে করেন যে এই যুদ্ধ থেকে তিনি ফেরত আসবেন, তাহলে তিনি রিপাবলিকান কন্ট্রোলপন্থী এবং আন্তর্জাতিক মহলে তীব্র বিরোধিতার সম্মুখীন হবেন। অন্যদিকে যদি বিশেষজ্ঞ ট্রিথা পার্সির মতে যদি তিনি সেটা না করে থাকেন, তাহলে তিনি ত্রিমুখী কূটনৈতিক লড়াইয়ের সম্মুখীন হবেন। সেটা হচ্ছে এই যে ইসরায়েল ইরানকে দুর্বল করা অবস্থায় না ছাড়া এই যুদ্ধ বন্ধ করতে রাজি হবে না। তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে এই যে ট্রাম্প তার রাজনৈতিক অবস্থানকে কতটুকু ছাড় দিতে পারবেন এবং ইসরায়েলকে কতটুকু দমিয়ে রাখতে পারবেন তার উপর নির্ভর করছে আগামীতে এই যুদ্ধ কতটা স্থায়ী হবে অথবা কোন সময় গিয়ে যুদ্ধ বন্ধ হবে